সাসপেন্স নাইট ভলিউম 3 অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয়, আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই। সাসপেন্স নাইট ভলিউম 2 শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম 3-তে। সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন মৃত্যুঞ্জয়, লেখক শুভঙ্কর মজুমদার। গল্পের প্রধান চরিত্রে লেখক প্রবীর, অভিষেক, মাসি, অনুপদা, পুলিশ এবং ফ্ল্যাটের মাসিমা। শুরু হচ্ছে আজকের গল্প মৃত্যুঞ্জয়। চায়ের কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে জানলার কাছে এসে দাঁড়ালো প্রবীর। হালকা করে পর্দাটা সরিয়ে নিয়ে দেখে নিল কেউ আছে কি না। না, কেউ নেই। সামনের জঙ্গলে যতদূর দেখা যায় কেউ কোথাও নেই, অন্তত মানুষ তো নেই। একটা শান্তির নিঃশ্বাস ফেলে প্রবীর। ও যখন ছোট ছিল তখন ওর মা ওকে এই জানলা দিয়েই রাতের আকাশের চাঁদ দেখাতো। মায়াবী সেই রাতে প্রবীর যেন হারিয়ে যেত কোনো এক অজানার দেশে। কিন্তু সেসব এখন অতীত। মা মারা গিয়েছেন অনেক দিন হলো, বাবাও আর নেই। তার উপর বীরভূমের এই অঞ্চলে লোকবসতিও একেবারেই নেই। তাই এখন প্রবীরের আর এখানে আসতে ভালো লাগে না। বাবা ঠাকুরদার এই ভিটে বাড়ি তাই এক প্রকার ফাঁকাই পড়ে থাকে। প্রবীর নিজেও বছরে 2-1 বারের বেশি আসে না। তবে কিছু মাস আগে ছুটিতে বাইক নিয়ে এসেছিল একবেলার জন্য। জমি নিয়ে কিছু সমস্যা হচ্ছে। সরকারের পরিকল্পনা করা বড় রাস্তার উপর প্রবীরদের বেচারা বাড়িটা পড়ে গেছে, তাই এখন সেটা সরিয়ে দিতে হবে। ভিটে জমি, তাই মায়া পড়ে গেছে জমিটার উপর। তবে ভাগ্যিস তখন 2টো ঘর পরিষ্কার করে রেখে গিয়েছিল, তাই এখন অন্তত এই জরুরি পরিস্থিতিতে ঘরে বসবাস করা যাচ্ছে। প্রবীর থাকে কলকাতার পার্ক স্ট্রিটের 2 BHK ফ্ল্যাটে। গত 5 বছর হলো সে এখানেই আছে। আগে থাকতো পার্ক স্ট্রিটেরই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে, কিন্তু 5 বছর আগে প্রমোশন পেয়ে সে ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে নিজের ফ্ল্যাট কিনেছে। প্রবীর সরকারি কর্মচারী এবং একটা গোটা ডিপার্টমেন্টের দায়িত্ব তার আছে। তবে সরকারি ডিপার্টমেন্ট হলেও কাজ কোনো বড় কর্পোরেট অফিসের থেকে কম নয়। অফিসের কাজের মাঝেই সে মাঝে মধ্যে তুলনা করে তার ছোটবেলার খোলামেলা মুক্ত জীবন আর বড় বয়সের বন্দি আবদ্ধ জীবনের। তবে সে জানে মাত্র 28 বছর বয়সে চাকরির ক্ষেত্রে এমন পদোন্নতি সত্যিই বিস্ময়কর। তবে প্রবীর খুব বেশি মাত্রায় অন্তর্মুখী, যদিও আগে এমনটা কিন্তু ছিল না। বাবা মা মারা যাওয়ার পর থেকেই তার মধ্যে বেশ কিছু চারিত্রিক পরিবর্তন ঘটে। অনেক চুপচাপ হয়ে যায় সে। যখন প্রবীরের বাবা মা মারা যায় তখন তার বয়স মাত্র 20 বছর। মাত্র 1 মাসের ব্যবধানে পরপর 2 জনের মৃত্যু প্রবীরকে সম্পূর্ণ একা করে দেয়। তারপরেই প্রবীর চলে আসে কলকাতাতে। ভাগ্যবশত মাত্র 3 মাসের মধ্যেই তার সরকারি চাকরি হয়ে যায়। তেমনভাবে কারো সাথে মিশতে না পারলেও একজনের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক আছে, আর সে হলো অভিষেক। অভিষেক প্রবীরদের গ্রামেরই ছেলে। সে কাজ করে একটি IT ফার্মে। বেশ বুদ্ধিমান ও স্মার্ট ছেলেটি। এমনকি এই যে এত জরুরি পরিস্থিতিতে প্রবীরের ঠিক কী করা উচিত তার কোনো কুলকিনারা সে পাচ্ছিল না,
তখন অভিষেকই তাকে বীরভূমে তাদের এই বাড়িতে লুকিয়ে থাকার পরামর্শ দেয়। বীরভূমে এলেও প্রবীরের মধ্যে একটা ধরা পড়ে যাওয়ার ভয় সব সময় কাজ করছিল। এমনকি সে সারা রাত ঠিক করে ঘুমাতে পর্যন্ত পারেনি। বারবার মনে হচ্ছিল এই বোধহয় ধরা পড়ে গেলাম। কিন্তু পর্দা সরিয়ে যখন কাউকে সে দেখতে পেল না, তখন সে অনেকটাই নিরাপদ বোধ করল। জানলার সামনে থেকে সরে এসে সে পাশের ঘরে এলো। পাশের ঘরের বিছানাতেই শুয়ে আছে ব্রততী। প্রবীর গিয়ে বসল তার পাশে, মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় যাতে ওর ঘুম না ভেঙে যায়। ওর উপরেও তো কম ধকল গেল না কিছুদিনে। কি বা বয়স হবে ওর? মাত্র 24 বা 25 হয়তো। আর এই বয়সে ওর পরিবার ওর সাথে যা করতে যাচ্ছিল তা সত্যিই বর্বরতার পরিচয়। তবে এখন মনে হয় আর ওর বিপদের কোনো সম্ভাবনা নেই। অন্তত যতক্ষণ আমি আছি ততক্ষণ ব্রতদের কোনো ক্ষতি হতে দেব না আমি। ভালোবাসা বলতে তো একমাত্র সেই আছে প্রবীরের জীবনে। প্রবীরের যৌবন বয়সের এই খরা জমিতে একমাত্র বর্ষণ জাগিয়েছে এই মেঘময় ব্রততী। আস্তে করে ব্রততীর কানের পাশ থেকে তার রুক্ষ চুলগুলো সরিয়ে তার কানে আস্তে করে বলল, তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না, এমনকি মৃত্যু পর্যন্ত না। হঠাৎ প্রবীর দেখল পাশে থাকা ফোনটা ভাইব্রেট করছে। প্রবীর ফোনটা তুলে দেখল অভিষেকের ফোন। ফোনটা রিসিভ করতেই অভিষেক বলল, কিরে, কোথায় এখন? হ্যাঁ, এই তো ঘরে বসে আছি। আচ্ছা, আর ওই মেয়েটা কি নাম জানি? ও হ্যাঁ, ব্রততী। ও কোথায়? হ্যাঁ, এই পাশেই শুয়ে আছে। আচ্ছা, কোথাও বেরোবি না কিন্তু, আমি আসছি। ঘন্টা কয়েকের মধ্যেই পৌঁছে যাব। মেয়েটাকে কিন্তু অন্য কোথাও নিয়ে যাবি না, চুপ করে ঘরেই বসে থাক। আর শোন, খিদে পেলে অনলাইনে অর্ডার করে নিস, বাইরে বেরোবি না কিন্তু একদম। আমি আসছি। কথা শেষ করে অভিষেক ফোনটা কেটে দিল। প্রবীর মনে মনে বলল, কোথায় আর যাব মেয়েটাকে নিয়ে? যেখানেই যাব সেই তো সবাই ওকে আমার থেকে আলাদা করে দেবে। তার থেকে ভালো এখানেই থাকি। কথাটা ভাবতে ভাবতেই প্রবীর তাকালো ব্রততীর মুখের দিকে। জানলা দিয়ে আসা ভোরের হালকা আলো জানলার কাঁচ ভেদ করে এসে পড়ছে ওর ঘুমন্ত মুখের উপর। এতে যেন ব্রততীকে আরও বেশি মায়াবিনী লাগছে। কি মিষ্টি মুখখানি, কি মিষ্টি। একমাত্র কোনো নরকের পিশাচই পারে এই মুখোশটিকে নষ্ট করে দেওয়ার কথা ভাবতে। প্রবীরদের গ্রামের স্কুলের সামনে একটা ঝালমুড়ি কাকু রোজ ঝালমুড়ি বিক্রি করত। তখন প্রবীর হয়তো ক্লাস 3-তে পড়ে। মায়ের দেওয়া হাত খরচা দিয়ে সে প্রায়ই সেই কাকুর থেকে ঝালমুড়ি কিনত। বীরভূমের সেই তীব্র গরমেও সেই কাকু স্কুলের সামনে একভাবে বসে ঝালমুড়ি বিক্রি করত। কিন্তু একদিন প্রবীর দেখল সেই কাকু তার দোকানের সামনেই মরে পড়ে আছে। তীব্র গরমে সানস্ট্রোক হয়ে মুহূর্তের মধ্যেই সব শেষ। সেদিন প্রবীর বুঝেছিল, যে সূর্য জীবন দান করে সেই সূর্য জীবন নিতেও পারে। কিন্তু আজ ব্রততীর মুখে পড়া রোদ শুধুমাত্র জীবন দেবে, নেবে না। প্রবীর খুব ভোরবেলা উঠতে অভ্যস্ত। ডাক্তার বলেছে ভোরের পরিবেশ মনের জন্য ভালো। এমনিতে অফিস থেকে বাড়ি ফিরে ওর রান্না শেষ করতে 30 মিনিটের বেশি সময় লাগে না। তারপর অঢেল সময় তার একাকিত্ব জীবনের জন্য। মাঝে মাঝে অভিষেক আসে, গল্প করে, কিন্তু সেটা তো মাসে 2 দিন কিংবা 3 দিন। বাকি সময় তো সে পুরো একা। অফিসের কাজ তার একেবারেই ভালো লাগে না, কিন্তু চাকরি ছাড়লে খাবে কি? সেই জন্যই রোজ টাইম করে অফিস যাওয়া। ওর বাড়ি থেকে অফিস গাড়ি করে মিনিট 20 রাস্তা। লোকে ভাবে অফিসের কাছে বাড়ি হলে ভালো,
কিন্তু প্রবীরের ইচ্ছা পুরো উল্টো। সে ভাবে যদি অফিস থেকে বাড়ি দূরে হয় তাহলে রাস্তায় আসার পথে কত কিছু নতুন দেখা যায়। প্রবীরের বাড়ি থেকে অফিস যাওয়ার পথে খুব ইন্টারেস্টিং কিছু ঘটে না। শুধু একবার সে অফিস থেকে ফেরার পথে দেখেছিল একজন অল্প বয়সের ছেলে, হয়তো স্কুলের গণ্ডিও পেরোয়নি, সে একটা বিশালাকার বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রাস্তাতে। বিনা হেলমেটে থাকা মাথাটা রাস্তার ফুটপাতে ধাক্কা খেয়ে প্রায় 2 টুকরো হয়ে গেছে। এই ঘটনাটা ছাড়া 5 বছরের বাড়ি টু অফিস যাওয়ার পথে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। কিন্তু আজ মৃত্যু নিয়ে এত কিছু কেন ভাবছে সে? নাকি তার জীবনে ঘটে যাওয়া সব ঘটনার সাথেই মৃত্যুর একটা যোগসূত্র আছে? প্রবীরের মনে আছে সেই ঘটনার কথা। তখন প্রবীরের বয়স 5 বছর হবে। প্রবীর তখন বাড়িতে একা। ওর এক মাসি ওর সাথে বসে আছে। বাড়ির সবাই হসপিটালে গেছে। মাসি বলেছিল, আচ্ছা বাবু, তুমি ভাই চাও না বোন? প্রায় ঘণ্টাখানেক বাদে খবর এলো প্রবীরের একটা ছোট্ট ফুটফুটে বোন হয়েছিল, কিন্তু প্রসবকালে তার মৃত্যু হয়। প্রবীরের আর তার বোনকে দেখা হয়নি। মৃত্যু যেন একটু বেশি ভালোবাসে প্রবীরকে। আসলে কোনোদিন এই বিষয়টা নিয়ে সে কখনো ভাবেইনি। অফিসের কাজের চাপে সেই কথা ভাবার সময় হয় না। আর বাড়িতে থাকলে শুয়ে বসে বা বই পড়ে সময় কেটে যায়। জীবন একাকিত্ব হলেও সেই একাকিত্ব খুব বেশি কষ্ট দেয়নি প্রবীরকে। মাঝে মাঝে যে খুব একা লাগতো না সে কথা ভুল, কিন্তু সেই সময় প্রবীর ভূতের গল্প পড়ত। হয়তো ভূতের গল্পের প্রধান বিষয় মৃত্যু হওয়ায় সেই গল্পগুলো অবচেতন মনেই তার ভালো লাগতো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রবীর। না, খুব খিদে পেয়েছে, কিন্তু এত সকালে কোনো দোকান তো খুলবে না। অনলাইনে কিছু অর্ডার দিতে হবে। 6 কচুরি আর ছোলার ডালের তরকারি, সে খাওয়ার ছিল বটে। কিন্তু জেঠিমা মারা যাওয়ার পর আর তেমন সুন্দর খাবার সে কখনো খায়নি। যদিও সেসব কথা অতীত, কিন্তু বর্তমানে কিছু তো অন্তত খেতে হবে। কাল বিকেলের পর থেকে ওর আর ব্রততীর কারোরই পেটে 1 ফোঁটা দানা পড়েনি। খেয়েছে বলতে শুধু গোটা 10 কাপ চা, তাও আবার চিনি দুধ ছাড়া। ঘরে চিনি দুধ কিছুই নেই। কি ভাগ্যে যে চায়ের কিছু প্যাকেট অন্তত ঘরে ছিল। অফিস যাওয়ার আগে প্রবীর 1 কাপ ঘন দুধের চা খায়, তাও আবার 3 চামচ চিনি দিয়ে। অফিসে থাকলেও সে অনেকবার চা খায়। গতকালের কথা, কটা হবে? দুপুর 12টা হয়তো। প্রবীর তার 5 নম্বর চায়ের কাপটা ডাস্টবিনে ফেলে সবে মাত্র মুখ মুছতে মুছতে তার টেবিলে আসছে এমন সময় অনুপদা এসে খবর দিল, একটা কেস এসেছে, এসো একটু। কোনো কথা না বলে অনুপদাকে ফলো করে প্রবীর। প্রবীর অনুপদাকে খুব একটা পছন্দ করে না, কারণ অনুপদা প্রায় সব সময় মদ্যপান করে থাকে। প্রবীর চা ছাড়া আর কোনো নেশা করে না। আসলে নেশা জিনিসটাই ওর একেবারেই পছন্দ না। প্রবীরের যে কোনো বন্ধু নেই তার একটা বড় কারণ সম্ভবত এই নেশার প্রতি ওর বিরক্তি ভাব। অনুপদা প্রবীরকে নিয়ে আসে পাশের একটা ঘরে, আর সেই ঘরেই ছিল একটা ফুটফুটে সুন্দর মেয়ে। অনুপদা বলে, এই যে একে দেখছো, এর নাম ব্রততী, বয়স 25 বছর। কাল রাতে। বাকি কথাগুলো আর শোনা হলো না প্রবীরের। ব্রততীর মলিন মুখখানি চুরি করে নিল প্রবীরের সব চিন্তা, বুদ্ধি ও বিচারকে। কে যেন বলে উঠল, তোর নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী এই ব্রততী, এই তোর একাকিত্বের অবসানকারী।
সারাদিন অফিসে তার মনের মধ্যে ব্রততীর মায়াময়ী মুখখানি ভেসে থাকল। অফিস ছুটি হওয়ার পর আস্তে করে সে গেল ব্রততীর ঘরে। ঘরে ব্রততী একা নয়, আরও অনেকে রয়েছে। ঘরের এক কোণে অনুপদা মদ খেয়ে ঢুলছে। তাকে কাটিয়ে আসতে লক বুকটা তুলে নেয় প্রবীর। নামগুলো এখনো কম্পিউটারে তোলা হয়নি। ব্রততীর নাম আর ঠিকানা লেখা পাতাটার একটা ছবি তুলে নেয় সে। তারপর একটা পেন দিয়ে সেই ঠিকানা লেখা লক বুকের পেজটা কালিতে ভরিয়ে দেয় সে। কেউ কিছু বোঝার আগেই ওই ঘর থেকে বেরিয়ে আসে। উফ, শান্তি। মনে মনে এক আলাদাই উৎফুল্লতা নিয়ে বাড়ি ফেরে সে। এমনকি যখন ফ্ল্যাটের নিচের তলার খিটখিটে মাসিমা রোজদিনকার মতো বলে ওঠে, ইস 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 ইস, স্নান না করেই সিঁড়ির উপর দিয়ে যাচ্ছে, এমন পিশাচ আমি কখনো দেখিনি বাবা, ছি 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 ছি। তখনও কিন্তু কেন জানি প্রবীরের সেই দিন একটুও বিরক্ত লাগছিল না। উল্টে সে মনে মনে গান করতে করতে উপরে উঠে গেল। চাবি দিয়ে ঘর খুলে সে আর রান্নাঘরের দিকে গেল না। জুতো মোজা খুলে সোজা খাটের উপরে উঠে অনলাইনে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করল। প্রেমে পড়লে যে কোনো পুরুষ মানুষেরই মনের ফুর্তি বহু গুণ বৃদ্ধি পায়, এই কথা সবাই জানে। তবে প্রেমে পড়ার আগে ক্রাশ খেয়ে গেলে যেন সেই ফুর্তি একটু বেশি মাত্রায় তৈরি হয়। প্রবীরের তখন সেই দশাই চলছিল। যে ছেলে রাতে 2টোর বেশি রুটি খায় না, সে পুরো 1 প্লেট ফ্রাইড রাইস আর 8 পিস চিকেনের টুকরো দেওয়া চিলি চিকেন পুরোটা খেয়ে শেষ করে দিল। তারপর একটা বড় গ্লাসে 1 কাপ ঘন দুধের চা নিয়ে অভিষেককে একটা ফোন করল। হ্যালো, আরে কোথায়? এই তো রে, অফিস থেকে বেরোচ্ছি। তোদের মতো কি আর 10টা 5টা ডিউটি রে ভাই? আরে শোন না, আসতে পারবি একবার? হ্যাঁ, সে আসতেই পারি। কেসটা কি বস? আরে আয় না, এলেই বলবো। খুশির খবর, বুঝলি? ঠিক আছে, আমি 15 মিনিটের মধ্যেই চলে আসছি। প্রবীরের মন ভালো করা ঘটনা সচরাচর ঘটে না। তাই প্রবীরের কথা শুনে অভিষেক একটু অবাক হলো। 15 মিনিটের জায়গায় 12 মিনিটেই অভিষেক পৌঁছে গেল প্রবীরের বাড়িতে। বিষয়টা জানতে অভিষেক খুব বেশি আগ্রহী। একগাল হাসি নিয়ে প্রবীর দরজা খুলে বলল, আয়, ভেতরে আয়, কথা আছে। অভিষেক মনে মনে বলল, মালটা যখন সরকারি চাকরি পেয়েছিল এতটা তো খুশি হয়নি যেমনটা আজকের ওকে লাগছে। অভিষেক আর প্রবীর 2টো চেয়ারে সামনাসামনি বসল। অভিষেক একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, হ্যাঁ, কেসটা কি বলতো? ওই একটা মেয়ে, বুঝলি, ব্রততী তার নাম। বাঞ্চো, তলাই তলাই এত দূর? ছেলে তো কমপ্লেন না খেয়েই বড় হয়ে গেছে। তা কোথায় বাড়ি মেয়েটার? আরে সেটাই তো, আমি আবার অত ভালো অ্যাড্রেস মনে রাখতে পারি না, বুঝলি? তাই ঠিকানাটা ছবি তুলে এনেছি, একটু দেখে বল না কোথায় এটা। এমনি মনে হচ্ছে শোভাবাজারের অ্যাড্রেস, তাও তুই একটু বল না। হ্যাঁ, শোভাবাজার, ঠিক আছে, আমার চেনা জায়গা। কিন্তু তুই কি ওর বাড়ি যাবি নাকি? আরে না না না, আমি ব্রততীকে নিয়ে পালাবো। তাই ভাবছি ওর বাবা মা আমাদের অবধি পৌঁছানোর আগে আমরা কত দূর যেতে পারি। মানে? আরে ব্রততী আমার অফিসের 3rd রুমে আছে। ওর বাড়ির লোক ওকে শেষ করে দেবে, বুঝলি? তার আগেই আমি ওকে নিয়ে পালাবো। অভিষেক বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে প্রবীরের দিকে। সম্ভবত বোঝার চেষ্টা করছে প্রবীর ইয়ার্কি করছে কিনা। যখন নিশ্চিন্ত হলো প্রবীর সম্পূর্ণ সিরিয়াস হয়ে কথাটা বলল, তখন সে বলল, পালাবি? কোথায়? পুলিশ ধরতে পারলে চুরির দায়ে
সোজা জেলে। কেউ কিচ্ছু জানতে পারবে না রে। যে খাতায় ব্রততির ডিটেলস ছিল সেই পাতাটা আমি নষ্ট করে দিয়েছি, আর আর কম্পিউটারে ডিটেলস তোলা হয়নি। কোনো অস্তিত্বই নেই যে ব্রততি ওখানে। সোজা ওকে নিয়ে পালাবো। হ্যাঁ, সিসিটিভিতে দেখা যাবে ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দূরে চলে যাব আমরা। তোর তো একটা চাকরি আছে, সরকারি চাকরি, মাস গেলে অন্তত 60,000 টাকা মাইনে পাস। সেই চাকরির কি হবে? চাকরি কিন্তু যাবে। ধুস, টাকা আমার লাগবে না। এতদিন কাজ করে যা জমিয়েছি তাই দিয়ে আমি আর ব্রততি সংসার শুরু করব। শুধু আমি আর ও, আর কেউ না। আর ব্রততির পরিবারের উপর দিয়ে কি যাবে বলতো? না, কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না রে। যারা নিজের মেয়েকে ভালোবাসে তারা কখনো নিজের মেয়েকে এমন জায়গায় পাঠায়, তুই বল? ব্রততির পরিবার ওকে ভালোবাসে না রে, ভালোবাসে না। আমি ওকে ভালোবাসি। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। তুই বল আমাকে সাহায্য করবি কিনা ব্রততিকে নিয়ে পালাতে? অভিষেক বুঝল প্রবীরকে এখন যদি না বলি তাহলে তাকে আটকানো যাবে না, বরং ওর কথায় রাজি হয়ে গোপনে ওকে ধরতে হবে। ও বুঝল শক্তি নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। অভিষেক বলল, ঠিক আছে, হেল্প নিশ্চয়ই করব, কিন্তু পালাবি কোথায়? তুই বল না, কোথায় যাওয়া যায়? গ্রামের বাড়ি যা, ওখানে ঘর তো বললি পরিষ্কারই আছে, ওখানে গিয়েই থাক। আশেপাশে কেউ তো আর থাকে না, সবার বাড়ি ফাঁকা। মল্লিক আর সেনরা তো বাড়ি ফেলে সবাই কলকাতায়। তোর বাড়ি থেকে 7-8টা বাড়ি পুরোই ফাঁকা। তুই তোদের বাড়িতে থাকলেই নিরাপদ। ঠিক বলেছিস। আমি আজকেই গাড়ি নিয়ে ব্রততিকে তুলে নিচ্ছি, তারপর সোজা বাড়ি। আর বিয়ে আমি কাল সকালেই সেরে ফেলবো। দেরি হয়ে গেলে বিপদ হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, তুই সত্যি আমার খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। তার পরের ঘটনা খুব সহজ। প্রবীর সেই রাতেই তুলে নেয় ব্রততিকে, তারপর সোজা এই বীরভূম। জীবনে অনেকবার মৃত্যুর কাছে হার মেনেছে সে। মৃত্যু বারবার নিয়ে গেছে তার জীবনের অনেক প্রিয়জনকে, কিন্তু আর না, এবার প্রবীর হবে মৃত্যুঞ্জয়। সে মৃত্যুকে জয় করবে। মৃত্যু আজ আর ব্রততিকে প্রবীরের থেকে আলাদা করতে পারবে না। এই সব চিন্তার মধ্যেই আবার ফোন। অভিষেক ফোন করছে। হ্যাঁ আয়, আমার হাতে বেশি সময় হয়তো নেই। বিয়ে করতে হবে ব্রততিকে, না হলে সমাজে একসাথে আমরা থাকবো কি করে বল? এইভাবে বলছিস কেন? তোর গলা দেখছি ভার। শোন, আমি না আসা পর্যন্ত কিন্তু তুই কিছু করিস না, চুপচাপ ঘরে বসে থাক। আরে চুপচাপই তো থেকেছি সারা জীবন। আজ একটু আওয়াজ করি, আজ আমার বিয়ে, আজ কি করে আমি চুপচাপ থাকি বল? ঠিক আছে, আমি 30 মিনিটে আসছি। প্রবীর ফোনটা রাখল, তারপর আস্তে করে ব্রততির পাশে এসে বসল। ব্রততিকে বলল, জানো অভিষেক আসছে। না না, একা না, পুলিশ নিয়ে আসছে। পুলিশের গাড়ির আওয়াজ আমি চিনি। ও আসছে আমাকে ধরতে। তোমাকেও ধরবে। না না, আমাকে ধরলে কোনো ক্ষতি নেই, কিন্তু কিন্তু তোমাকে ধরলে ওরা তোমাকে শেষ করে দেবে জানো। না 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 না, তার থেকে চলো আমাদের দুজনে পালিয়ে যায়। এমন জায়গায় পালাই যেখানে কেউ তোমাকে আর আমাকে কোনোদিনও ধরতে পারবে না, কোনোদিনও না। প্রবীর বাবু, দরজা খুলুন। প্রবীর বাবু, কি হলো, শুনতে পাচ্ছেন না নাকি? দরজা খুলুন, বেরিয়ে আসুন। প্রবীর, শুনতে পাচ্ছিস? আরে দরজাটা খোল। প্রবীর, শুনতে পাচ্ছিস? 10 মিনিট ধরে অভিষেক ও পুলিশ কনস্টেবলরা খুব ডাকাডাকি করেও যখন প্রবীর দরজা খুলল না,
তখন ঠিক করা হলো দরজা ভাঙতে হবে। এই দরজা ভেঙে ফেলো। প্রায় 5 মিনিট ধরে প্রবল ধাক্কাধাক্কি করে অবশেষে ভাঙা হলো দরজা। ওদের সাথে ডাক্তার ও নার্সরাও ছিলেন। প্রবীরকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থাই করে এসেছে অভিষেক, আর ব্রততীকে নিয়ে যাওয়ার জন্য এসেছে একটা কাঁচের গাড়ি। কারণ সবাই ভেবেছিল ঘরে একটাই মাত্র মৃতদেহ থাকবে, কিন্তু তারা অবাক হলো, দেখল দুটো মৃতদেহ। বিছানায় পড়ে আছে ব্রততীর 3 দিনের পুরনো নগ্ন মৃতদেহ, আর ঠিক তার উপরেই ঝুলছে প্রবীরের মৃতদেহ। 5 দিন ধরে প্রবল জ্বরে ভুগে গত 3 দিন আগে মারা যায় ব্রততী। প্রবীর ওই অঞ্চলের সরকারি মর্গের ছোটবাবু। হিমঘরে ঢোকানোর আগে প্রবীরের নজরে আসে ব্রততী। এক দেখাতেই সেই মিষ্টি মুখের প্রেমে পড়ে যায় সে। প্রবীরের মন কিছুতেই গ্রহণ করতে পারছিল না যে এই সুন্দর শরীরটা পুড়িয়ে দেওয়া হবে। প্রবীর তার জীবনে অনেকের মৃত্যু দেখেছে। মৃত্যু দেখতে দেখতে সে হাঁপিয়ে উঠেছে। সেখান থেকে বাঁচতে সে কলকাতা আসে, কিন্তু সেখানেও সে কাজ পায় মর্গের তদারকি করার। দিনের পর দিন মৃত্যু দেখে প্রবীরের মধ্যে এক মানসিক রোগ তৈরি হয়। মনে হয় মৃত্যু তাকে খুব ভালোবাসে। সেই সময় ব্রততীর সাথে দেখা। সে ঠিক করে না, তার ভালোবাসাকে মৃত্যু আর কেড়ে নিতে পারবে না। প্রবীর মৃত্যুকে হারিয়ে দিয়েছে। এখন প্রবীর আর ব্রততীকে কেউ আলাদা করতে পারবে না। তারা এখন স্বাধীন, তারা এখন মুক্ত। মৃত্যুকে আর ভয় নেই ওদের। এতক্ষণ শুনছিলেন মৃত্যুঞ্জয়, লেখক শুভঙ্কর মজুমদার। গল্পের সূত্রধার ও গল্প পাঠে সূর্য। প্রবীরের চরিত্রে শুভজিৎ, অভিষেকের চরিত্রে শানু, মাসির চরিত্রে লক্ষ্মী, অনুপের চরিত্রে অঞ্জন এবং ফ্ল্যাটের মাসিমার চরিত্রে নিবেদিতা। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। মৃত্যুঞ্জয় গল্পের লেখক শুভঙ্কর মজুমদারকে সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম 3-তে শুনতে চান, তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের। গল্প পাঠাতে মেল করুন sdentertainment1823@gmail.com এই মেল আইডিতে। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।